আজ দ্বাদশ শ্রেণীর যে কবিতাটি নিয়ে আলোচনা করব তা হল মহুয়ার দেশ। কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ। এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হল কয়েকটি কবিতা। কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি আলোচনার পূর্বে কবি সম্পর্কে দু চার কথা বলবো। কবি সমর সেন ছিলেন শহরের কবি, কলকাতার কবি তথা নাগরিক কবি। নাগরিক উন্নাসিকতায় তিনি অনায়াসে উপেক্ষা করতে পেরেছেন ঐতিহ্যকে। কাউকে আলাদা করে গুরুত্ব দেননি তিনি ব্যক্তি জীবনে। তাঁর কবিতা ও জীবন জড়িয়ে রয়েছে গভীর অন্বয়ে। বাংলা কাব্যের জগতে সমর সেন এক বিস্ময়। খ্যাতির উচ্চ শিখরে থাকার সময় মাত্র ৩০ বছর বয়সে কবিতার রাজ্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জন্মদিন শিরোনামে কবিতাটি লেখার পর কবি জীবনের নৈরাশ্য ও যন্ত্রণার পরিচয় রয়েছে এই জন্মদিনে কবিতায়। প্রেমে ব্যর্থতা, ব্যক্তিমনের সংঘাত, জীবনের রিক্ততা, শূন্যতা নাগরিক কবি সমর সেনের কবিতার মধ্যে উঠে এসেছে। নাস্তিস্কবাদী দর্শনে বিশ্বাসী কবির কবিতা সম্বন্ধে রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন, সাহিত্যের লেখা টেকসই হবে বলেই মনে হচ্ছে। দূরদর্শী রবীন্দ্রনাথের সেই দেখা যে কতটা বাস্তব তা এখন বোঝা যায়। কেননা সাম্যবাদী আদর্শে সমাজ বদলের স্বপ্ন দেখেছিলেন যাঁরা, তাদের একজন হলেন কবি সমর সেন। কবি সমর সেনের লিখিত কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হল কয়েকটি কবিতা, গ্রহণ ও অন্যান্য কবিতা, নানা কথা, খোলা চিঠি, ৩ পুরুষ, বাবু বৃত্তান্ত প্রভৃতি। কবিতাটির লাইন ভিত্তিক আলোচনার পূর্বে কবিতাটি সম্পর্কে কিছু বলবো। সমর সেনের অধিকাংশ কবিতার মেজাজ থেকে মহুয়ার দেশ কবিতাটি অনেকটাই আলাদা। যিনি সারা জীবন কবিতায় নাগরিকতার চর্চা করেছেন, তার পক্ষে মহুয়ার দেশের নিঃসর্গ প্রকৃতির প্রতি অমোঘ আকর্ষণ কতটা সম্ভব এ প্রশ্ন উঠতেই পারে। তবে এটাই বোধহয় স্বাভাবিক, যিনি আপাতমস্তক নাগরিক তার মধ্যেই থাকে নগর জীবনের থেকে মুক্তির আকাঙ্ক্ষা। আবার যিনি নগর সভ্যতাকেই সর্বৈব সত্য বলে জানেন, তার দৃষ্টিতেই সবচেয়ে ভালোভাবে ধরা পড়ে গ্রাম জীবনে বেঁচে থাকার লড়াই। কেননা নাগরিক মন নিয়ে কেউ যখন দূরের গ্রাম জীবনকে দেখে, তখন গ্রাম তার কাছে হয়ে দাঁড়ায় ছায়া সুনিবিড় শান্তির নীর, দুদণ্ডের স্বস্তির সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু নগর জীবনে ছেড়ে বেরিয়ে এসে প্রকৃতির সঙ্গে মিশে প্রকৃতি লগ্ন মানুষগুলির জীবনযাপন খুব কাছ থেকে দেখলে বোঝা যায় শান্তি নেই সেখানেও। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুঁজিবাজি সভ্যতার আগ্রাসনে মহুয়ার দেশ এও আর শান্তি খুঁজে পাওয়া যায় না। শহুরে সভ্যতার লালিত পালিত নাগরিক মানুষের কাছে নাগরিক জীবনের দূষিত ক্লান্তি অসহ্য থেকে, এই ক্লান্তি থেকে মুক্তি পেতে মহুয়ার দেশে পৌঁছাতে চায় মন।
দূর থেকে সেই প্রকৃতির দেশকে অনাবিল পরিচ্ছন্নতায় স্বর্গরাজ্য বলে মনে হয়, অথচ খুব কাছ থেকে সেই জীবনে অংশগ্রহণ করলে উপলব্ধি করা যায় ক্লান্তিহীন একমাত্রিক পরিতৃপ্তি ছাড়াও সেখানে রয়েছে পুঁজিবাদের আগ্রাসন, মানবিক সত্তার অবক্ষয়। জীবনের চেনা সুখ দুঃখগুলো চেয়ে অচেনার আকর্ষণ আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। শহুরে মানুষের কাছে তাই গ্রাম অপ্রতিরোধ্য আকর্ষণের কেন্দ্রস্থল। কিন্তু সমর সেনের মতো একজন আপাতমস্তক নাগরিক মানুষ মহুয়ার দেশ কবিতায় দেখাতে চেয়েছেন আর এক রকম সত্যের ছবি। জীবন যন্ত্রণা, জীবনযাপনের ক্লান্তি, এই সমস্ত কিছুই আসলে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ নয়। তাই মহুয়া দেশের শিশিরে ভেজা সবুজ সকালেও মানুষের শরীরে থাকে ধুলোর কলঙ্ক। নিবিড় অন্ধকারে শোনা যায় বেমানান কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবিতার নাম মহুয়ার দেশ হলেও এর মধ্যে নাগরিকতার প্রতি এক ধরনের সমর্থনের সুর যেন ধ্বনিত হয়ে যায়। নগর মানেই যন্ত্রণা, আর গ্রাম মানেই সেই যন্ত্রণা থেকে মুক্তি, এই ভাবনা যে সর্বাংশে সত্য নয়, সে কথাই মনে করিয়ে দেয় নাগরিক কবি সমর সেন। তাই নাগরিক মনে শহরের মতো মহুয়ার দেশেও দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। এবার আমরা কবিতাটির লাইন ভিত্তিক আলোচনা করব। কবিতায় কবি প্রথমেই বলছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কবি কি বললেন এখানে? না, সূর্যাস্ত সমকালীন আসন্ন সন্ধ্যার একটি সুন্দর চিত্রকল্প কবি এখানে তুলে ধরেছেন। সন্ধ্যার জলস্রোতে মাঝে মাঝে সূর্যাস্তের রূপ দেখা যায়। বিদায় উন্মুখ সূর্য এখন যেন ধীর মন্থর। মধ্যাহ্নের দৃপ্ত পদক্ষেপ তার আর নেই। তার রশ্মি এখন গলানো বা গালানো সোনার মতো ঝকঝকে প্রভাময়। তা দিয়ে সূর্য নিপুণ শিল্পীর মতো আঁকছে উজ্জ্বল আলোর স্তম্ভ। কবি কি বললেন শেষটা ফের দেখো, যে তার রশ্মি মানে সূর্যের রশ্মি এখন গালানো সোনার মতো ঝকঝকে প্রভাময়। সূর্য নিপুণ শিল্পীর মতো আঁকছে উজ্জ্বল আলোর স্তম্ভ। পরেই আবার কবি বলছেন, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। অর্থাৎ স্রোতের গতিময় জলের অন্ধকারে ধূসর ফেনায় যেন আগুন লেগেছে। এক সুন্দর নিটল ছবি বা চিত্রকল্প কবি এখানে আঁকলেন বা তুলে ধরলেন। পরেই আবার কবি বলছেন কি, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। প্রাক সন্ধ্যার আসন্ন সূর্যাস্তের ছবিটি কবির এক রোমান্টিক স্বপ্ন, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। তা খুবই ক্ষণস্থায়ী। কঠিন বাস্তবতার আঘাতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আলোর স্তম্ভের উজ্জ্বল স্তব্ধতার মাঝে ঘুরে ফিরে তাঁর ঘরে দখল নিল। কার ঘরে? কবির ঘরে দখল নিল। তাহলে কবি যে রোম্যান্টিক চিন্তাভাবনা করেছিলেন তার ঠিক বিপরীতটা ঘটে গেল। শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আলোস্তম্ভের উজ্জ্বল স্তব্ধতার মাঝে ঘুরে ফিরে তার ঘরে দখল নিল। রোমান্টিকতার সঙ্গে বাস্তবতার সংঘাতে বাস্তবটাই হলো জয়ী।
কবি এই যে সুন্দর উপমা ব্যবহার করেছেন, কি উপমা? না, তা হলো শীতের দুঃস্বপ্নের সঙ্গে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের তুলনা। পরেই আবার কবি বলছেন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। মেঘ মানে মেঘমদির মানে মত্ততাজনক, নেশাচ্ছন্ন, রহস্য মানে গোপন, দীর্ঘশ্বাস মানে দুশ্চিন্তা, দুঃখ বা শোকের কারণে গভীর শ্বাস, ক্লান্তি মানে অবসাদ, ঝরুক মানে খসে পড়া। কবি কাঙ্ক্ষিত মেঘমদির মহুয়ার দেশ, কবির বাসস্থান কলকাতা শহর থেকে অনেক অনেক দূরে, সেখানে পথের দুধারে সারবন্দি দেবদারু, পথ তার ছায়ায় ঢাকা, নগরের পঙ্কিল কদর্য পরিবেশ হাঁপিয়ে ওঠা ব্যথা জর্জরিত কবির স্বপ্নের মহুয়া দেশের ছায়াছন্ন প্রকৃতিও কেমন যেন রহস্যময়, তার অন্তঃপুরে রহস্যের গোপন তত্ত্ব। কবি ওখানেও ব্যথিত হৃদয়ে দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি শোনেন, সমুদ্রের দীর্ঘশ্বাসের প্রতীকে। ওখানকার রাত্রি নির্জন ও সঙ্গীহীন, সমুদ্রের দীর্ঘশ্বাস কবির নির্জন নিঃসঙ্গতাকে রীতিমতন নাড়া দেয়। কবি চেয়েছিলেন প্রকৃতির কোলে নগর জীবন থেকে মুক্তির শান্তি, তাও থেকে যায় অধরা। কবি আবারও বলছেন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। মেঘমদির মহুয়ার দেশে এসেও কবির স্বপ্নভঙ্গ হয়, তবুও নতুন করে আঁকড়ে ধরা স্বপ্নের মায়ায় তার মনে ফের কামনা জাগে। তিনি চান তাঁর ক্লান্ত শরীর ভরিয়ে তুলুক রাশি রাশি গন্ধমদির মহুয়া ফুল। তার মদির গন্ধে কবির নগরবাসের পঙ্কিল পুঁতি গন্ধময় জীবন মোহিত হোক নতুন সঞ্জীবনের আশ্বাস নিয়ে। তার ব্যথা জর্জরিত হৃদয়ে মহুয়ার মদির গন্ধের প্রলেপ নামক। আবার দ্বিতীয় পরিচ্ছদে কবি বলছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। মানবতাবাদী কবি সমর সেন শুনেছেন মহুয়ার দেশে কয়লা খনির অসহ্য শব্দ। মহুয়ার দেশ কবির কাছে এক শান্তির দেশ। শান্ত স্নিগ্ধ সে এলাকায় মহুয়া গাছ ছিল প্রচুর, যার সুমিষ্ট গন্ধ একসময় কবির মনকে প্রসন্ন করত। কবির মনের ভিতর সেই দেশের ছবি ছিল আঁকা, কিন্তু সভ্যতার প্রসারের সঙ্গে সঙ্গে সেই এলাকার শান্তি বিঘ্নিত হয়েছে। সন্ধান পাওয়া গেছে মাটির নিচে রাশি রাশি কালো হিরে তথা কয়লার। লোভী মানুষেরা উপরের নিঃসর্গ প্রকৃতির সৌন্দর্যে বুঁদ হয়ে থাকেনি। বিশাল বিশাল যন্ত্র বসিয়ে তারা মাটির নিচ থেকে কয়লা তোলার বিশাল আয়োজন করেছে। নেমেছে গভীরে মাটির গর্ভে, বিস্ফোরণ ঘটানো হয়েছে কয়লার স্তরে। সেই সব সম্মিলিত দুঃসহ শব্দে কবির মন হয়ে উঠেছে অস্থির। সে কথাই কবি এখানে বলেছেন। তারপরেই কবি বলছেন, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক।
শিশির ভেজা সবুজ সকাল বলতে শীতের সকালে সেখানে ঘাসের উপর শিশিরের দেখা মেলে। মুক্তোর মতো সে শিশির সবুজ ঘাসের আগায় থাকে। সে যেন এক স্বপ্নের দেশ। সকালের রং সবুজ, কেননা সবুজে মোড়া চারিদিক। বিশাল বিশাল দেবদারু গাছ, আছে মহুয়ার গাছ, মাটির বুকে সবুজ ঘাস। ফলে শিশিরের স্পর্শে সব কিছুই কেমন ভেজা ভেজা স্নিগ্ধ। আর কি বললেন না, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। শ্রমজীবী সাধারণ মানুষের কথা এখানে বলা হয়েছে। তাদের অবসন্নতার কারণ সারাদিনের পরিশ্রম। কয়লা খনির কর্মীদের সারা গায়ে লেগে থাকে কয়লার মতো গুঁড়ো। একেই বলা হয়েছে ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের দুঃস্বপ্ন। যন্ত্র সভ্যতার চেয়ে অরণ্য প্রকৃতির শান্তি ও সুষমাকে ধ্বংস করেছে। তার একটি দৃষ্টান্ত হলো এই শিশির ভেজা সবুজ সকালে দেখা গেল কয়লা খনির কালো ধুলোয় ধূসরিত শ্রমিকদের, তাদের রাত জাগা ঘুমহীন চোখ, অবসন্ন দেহ, তাদের চোখে আশার আলো নেই। নিরাশা ভরা দুঃস্বপ্নের ছবি, দুশ্চিন্তা ও দুর্ভাবনার প্রতিফলন। সমগ্র কবিতাটি আমি আলোচনা করলাম। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রশ্ন পাঠাতে পারো, আমি সেগুলি আলোচনা করে দেব। আর লাইনের যদি কোনো অসুবিধা হয়, কোনো কবিতার কোনো লাইন যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই লাইনটি ফের পুনরায় আলোচনা করার ব্যবস্থা করব।